50-60টা লোক কাটা বন্দুক, রাইফেল, পিস্তল, রামদা, দাও, লাঠি ছুটা নিয়ে আমার হঠাৎ করে হামলা করে, আমার গাড়ি ভেঙে চলে পড়ে। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন রয়েছে, আমরা আমাদের জায়গা থেকে সার্বিকভাবে তাকে সহযোগিতা করব, কারণ আমরা চাই যে দোষী তার যেমন শাস্তি হোক। অনভিজ্ঞ লোকের নাম করা হয়েছে, তিনি হচ্ছে সজীব ওয়াজেদ জয়। আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা সবাই তার নাম উচ্চারণ করছেন। শেখ মুজিবের কথা ছিল, এটা আন্দোলনের সময় ছিল, আন্দোলনের সময় জানতে গিয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, কথাটা শোনেন, সে আমাদের অনুষ্ঠানে ওটা উপস্থাপন করেছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আমাদের সবসময় ভালো ছিল ভুটানের সাথে। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। স্বাধীনতার আসল চেতনাটা কি ছিল? স্বাধীনতার আসল চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গর্ব। যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব। আমাদের এখন ফোকাস হচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ। নিষিদ্ধ কিংবা ধরেন ফ্যাসিস্টের টুলস কখনোই ইতিবাচক ফলাফল এনেছে, এটা ইতিহাস সাক্ষ্য দেয় না। কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা। গণমাধ্যম এই কাজটা করেছিল। একটি হচ্ছে নির্বাচন কমিশনার হিসেবে যারা আসবেন তাদের মেরুদণ্ড থাকতে হবে। শুরুতে আপনি অবনতি দেখছেন, যদি আপনি যদি 5ই অগাস্ট 6ই অগাস্ট 7ই অগাস্টের সাথে তুলনা করেন, আমি কিন্তু এটা ভাই আমি গত কয়েক মাসে যে না গত কয়েক মাস মানে কি ভাই, গত কয়েক মাস মানে কি, আমরা তো আইসি 3 মাস যাবত। কিছুদিন আগে আমার বোন করণের ডাক্তার খালেদা খানের ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় উনি বলে গেছেন গ্রামে একটা জনসাধারণের উপকার রাখতে একটা কবরস্থান করার জন্য। আমি সেই কবরস্থানের জায়গা জমি মেপে যারা কাজ করবে তা দেখিয়ে আসবো, এই আমার উদ্দেশ্য। জালুকাঠি বেরোয় উত্তরবঙ্গে আসার সময় 50-60টা লোক কাটা বন্দুক, রাইফেল, পিস্তল, রামদা, দাও, লাঠি ছুটা নিয়ে আমার হঠাৎ করে হামলা করে, আমার গাড়ি ভেঙে চলে পড়ে। গাড়ির স্পিডটা রেখে আমার রক্তাক্ত হয়, আমার ড্রাইভার আহত হয়, আমার ক্লার্ক ছিল হাইকোর্টে, সেও আহত হয়। তো আমি ওখান থেকে ঘুরে থানায় আসলাম। থানায় আসে এজাহার করতে, এনরা বলে যে কালকে রাত্রে আমার নামে নাকি একটা কাঠালিয়ায় মামলা হয়েছে, এই জন্য দেয়ার শোয়িং মি অ্যাজ সোন অ্যারেস্ট। আমি এখন আপনাদের ইচ্ছায়, আল্লাহর দোয়ায়, আমাদের পুলিশের এফিসিয়েন্সি জোরে আমি জালুকাঠি কোর্টে যাচ্ছি। কারা হামলা করলাম? হ্যাঁ, নাম আমি দিয়েছি। কারা? আপনার স্বাধীনতা আছে, আজকে জামাত করবেন, কালকে হাত পাখা, এদের ফান্ডামেন্টাল রাইট। পার্টিকার বাধ্যতা সম্পত্তি না, অফিসার বাকওয়াস মামলা দিতে মামলা ফেলে দিয়েছে। তারপরে কাছে জালুকাঠি কোর্টে, জালুকাঠি কোর্ট মধ্যে তদন্ত করে যদি এভিডেন্স পাওয়া যায় তাহলে মামলা নেবা। তদন্ত করে গত 2 মাসে কোনো মামলা হয় নাই। কালকে আমি বসে আছি, আজকে রাত্রে তারা মামলা দিয়েছে। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন রয়েছে, আমরা আমাদের জায়গা থেকে সার্বিকভাবে তাকে সহযোগিতা করব, কারণ আমরা চাই যে দোষী তার যেমন শাস্তি হোক, তেমনি যিনি নির্দোষ তিনি যেন কোনো হয়রানির শিকার না হন, তার যেন কোনো অযাচিত যেন শাস্তি না হয়। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করব, সেটা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক। এবং যারা এই সামগ্রিক বিষয়টির সাথে আবার এমন যদি হয় যে কাউকে চাপ প্রয়োগ করে করা হচ্ছে এই বিষয়টি কোনো শহীদ পরিবারকে বা আহত পরিবারকে, সেই অভিযোগটি যদি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে এসে করা হয়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সর্বোচ্চ সহযোগিতা করব। এ পর্যায়ে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে আমাদের অর্থ সহায়তা। আমাদের আহত যারা ভাই বোনেরা রয়েছেন এবং আমাদের যারা শহীদ পরিবার রয়েছেন তাদের উদ্দেশ্যে বা তাদেরকে নিয়ে আমাদের অর্থ সহযোগিতার যে পরিকল্পনাটি সেই বিষয়ে বলার জন্য অনুরোধ করছি আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর স্নিগ্ধকে বলছি, অনুরোধ করছি বলার জন্য। থ্যাংক ইউ। আমাদের যেই অর্থ সহায়তার বিষয়টি আছে আপনারা ইতিমধ্যে জানেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে যারা শহীদ পরিবাররা আছে তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা এবং আহতদেরকে এককালীন 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছিল। এখন আমরা আহতদের জন্য এই টাকার পরিমাণটি সর্বোচ্চ 1 লাখ থেকে 3 লাখ পর্যন্ত নিয়ে গেছি। অবশ্যই তাদের আহতর যে ইনজুরির ক্যাটাগরাইজেশন আছে সেটার উপর ভিত্তি করে তাদেরকে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে।
তারপর আরেকটি বিষয় আমাদের নজরে এসেছে যে অনেকেই ইতিমধ্যে অনেক টাকা নিজেদের টাকা খরচ করে ফেলেছে তাদের চিকিৎসার পিছনে। তো সেই চিকিৎসার জন্য যাদের এখন পর্যন্ত যত টাকাই খরচ হয়েছে সেটি ফেরত দেওয়ার একটি উদ্যোগ আমাদের এখান থেকে গ্রহণ করা হয়েছে। অবশ্যই এটি সেই 3 লাখ টাকার সাথে জড়িত নয়, এটি সম্পূর্ণ আলাদা। যারা এখন পর্যন্ত যতটুকু খরচ করেছে সেই খরচের একটি অ্যাপ্রুভ মেথড ওয়েতে আমাদের সেলের কাছে জমা দিলে, তাদের ডকুমেন্টস যেগুলো আছে ভেরিফিকেশনের জন্য সেলের কাছে জমা দিলে সেই সেল থেকে ভেরিফিকেশন করে আমরা তাদেরকে পুরো টাকাটাই আমাদের ফাউন্ডেশন থেকে ফেরত দেবো। অনভিপ্ত লোকের নাম করা হয়েছে, তিনি হচ্ছে সজীব ওয়াজেদ জয়। আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা সবাই তার নাম উচ্চারণ করছেন। তারই অপহরণ মামলায় আমি এখানে আছি, তথাকথিত একটা মামলায়, যেটা নিউ ইয়র্কে ডিসমিস করা হয়েছে এবং নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় শফিক রহমানের নাম যেন কোথাও না থাকে। যদি আপনাদের সেই মামলার সারসংক্ষেপ চান অথবা পূর্ণ মামলার বিবরণ চান, আমার উকিল সাহেবের কাছে পেয়ে যাবেন আপনারা। আমার নাম আমেরিকাতে নাই, 10,000 মাইল দূরে যেখানে মামলা হয়েছিল। নাও আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আপনারা সবাই, পত্রিকা যারা আছেন, ফটোগ্রাফার যারা আছেন, টিভিতে যারা আছেন, আপনারা খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয় কীভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে। আপনারা সেটা দেখেন না কেন? আজকে আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আপনারা খুঁজে বের করুন। আব্দুল আলম মিন্টুর সামনে, বাড়ির সামনে মধ্যরাতে একটা গাছের গোড়ায় কীভাবে জনতা ব্যাংকের একজন স্টাফ গাছে পিষ্ট হয়ে মারা যান, সেই গাড়ি কে চালাচ্ছিল, সেই গাড়ির চালক কে ছিল এবং সে কোথায় এখন, এইটা আপনারা বের করেন, তাহলে আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনারা সবাই উচিত, আমি কাগজ দেখবো আপনারা লিখেছেন কিনা। এটা আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন? হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে, জনতা ব্যাংকের কাজ করতেন বোধহয়। তাদের আত্মীয়স্বজনকে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন, এদের সবাইকে বলুন আমার স্বামী, আমার ভাই, আমার ছেলেকে হত্যা করেছে যে, তাকে নিয়ে আসুন, তাকে এখানে হাজির করুন। এটা আমি বলছি, এই নাম আমি উচ্চারণ করতাম না, কিন্তু বারবার এই লোকটার নাম বলছেন। সে কি করে, সে কি করে? শেখ মুজিবের কথা ছিল, আন্দোলনের সময় ছিল, আন্দোলনের সময় জানতে গিয়েছিল কে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কথাটা শোনেন, সে আমাদের অনুষ্ঠানে ওটা উপস্থাপন করেছে। দ্বিধা ছিল, কিন্তু কথাটা কি? কথা হচ্ছে শেখ মুজিব। আমি শেখ মুজিব বলেছি সবসময়, বঙ্গবন্ধু কখনো ডাকিনি। মুক্তিযোদ্ধা আমি, মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব দেখেছি, কখনো পাটা চাটিনি। কিন্তু কথাটা হচ্ছে যখন পা চাটতে বাধ্য করেন, ওই 7ই মার্চের ভাষণ বারবার 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 শোনায়, তখনই মনে হয় যে মানুষ যে এখানে আর কান ঝালা ফেলা হয়েছে। আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলছি কথাটা। তো কাজী জয় বাংলা, শেখ মুজিব আমাদের সম্পদ, মুক্তিযুদ্ধের সম্পদ, কিন্তু কখনোই এইভাবে না যে শেখ হাসিনার সম্পদ গত 15 বছরে যেভাবে পরিণত করেছিল। কাউকে বলতে দেওয়া হয়নি শেখ মুজিবের বিরুদ্ধে কোনো কথা। আপনি কি তাজউদ্দিনের নাম শুনেছেন একবার? তাজউদ্দিন আহমেদ, আপনি জানেন যে তাজউদ্দিন আহমেদ ছাড়া মুক্তিযুদ্ধ হইতো না? এই কথাটা বলেন না কেন আপনারা? আমরা যখন প্রবাসী সরকার ছিল তখন তাজউদ্দিন আহমেদ ছিলেন একমাত্র নেতা যে সবাইকে একসাথে করে শিলিগুড়ি কনফারেন্সে উনি তাদেরকে একসাথে করে আমাদের মুক্তিযুদ্ধটাকে সংহত করেছেন। তার নাম শেখ হাসিনার মুখে কখনো শোনেন নাই, আওয়ামী লীগের মুখে কখনো শোনেন নাই। এইটাই হচ্ছে আমাদের কষ্ট। কারণ পুরো দল না, ওই দলে আরো 10 জন 20 জন আছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই জন্য আমি বলেছি অবশ্যই করে। এইটা কিন্তু কেউ বলবেন না। ওরা যে করেছিল দেশ নাটক, যে ওইখানে নাটক করেছিল, তার কারণটা ছিল জামিল আহমেদ। জামিল আহমেদ ইনসিস্ট করেছে ওকে দিতে হবে। এখন দেওয়ার পরে যখন আমি একটা দেখানো হয়েছে, স্যার যে দেখেন এটার জন্য গন্ডগোল হতে পারে, আমি বলেছি ওভার মাই বাড়ি, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আছে। এখানেও দেশ নাটকে 10 জন আছে অন্ততপক্ষে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। তারপরেও যখন বাইরে থেকে গন্ডগোল হয়েছে, আমাদের যাত্রা উৎসব ছিল, আমি দৌড়ে এসে ততক্ষণে চলে গেছে। আমি ওপরে গিয়ে বলেছি আপনারা নাটক করেন নির্বিঘ্নে, কিন্তু একই সাথে যে ছেলে করেছিল তাকে বলেছিল এটা খুব কুরুচিপূর্ণ একটা পোস্টার করেছে। আপনার যদি সত্যি বলতে কিছু হয়, এই রাষ্ট্রের কোথায় ব্যর্থতাকে নাটক করেন, নাটক করে উপস্থাপন করে বলেন কোথায় ব্যর্থতা। আর আপনারা এত ব্যর্থতার কথা বলেন। আমি মুক্তিযুদ্ধের পরে 71 সালে আমি বাংলাদেশ দেখেছি, 72, 73, 74, 75 কি অবস্থা ছিল বাংলাদেশ। আপনারা বারবার বলছেন এই রাষ্ট্রের কথা, যে এখানে এই আমাদের যে বর্তমান যে রাষ্ট্র তাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলছে। আপনারা কি জানেন কতগুলো থানা লুট হয়েছিল বদরুদ্দিন ওমর পরে? আপনারা কি জানেন কিভাবে আওয়ামী লীগের নেতারা দেশ থেকে লুট করেছিল 72 থেকে 71 থেকে 75 পর্যন্ত? বদরুদ্দিন ওমর পরে, বদরুদ্দিন ওমরের কাছে একটা তথ্য দিয়ে তোলা আছে যে ঘটনাগুলো কিভাবে ঘটেছিল। এই হচ্ছে গিয়ে শেখ আপনার মুক্তিযুদ্ধের পরবর্তী ইতিহাস করছেন। যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে না। উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ার দেখলাম, উনি বলছেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের সুরে বলছেন এটা, এবং দিস ইজ দ্য রিয়েলিটি। এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হচ্ছে নির্বিঘ্নে লেভেল প্লেয়িং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং
গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, নাথিং এলস, নাথিং এলস। এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই, লায়াবিলিটিস আছে অনেক। স্যার, আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে জুলাই আগস্টের বিচার তো ট্রাইব্যুনালেও চলছে এবং সারা দেশের বিভিন্ন আদালতে থানাতে মামলা হয়েছে। এখন এখানেও বিচার চলছে, আবার সারা দেশের আদালতগুলোতে মামলা হয়েছে, ডাবল জেপার্ডি হয়ে যাচ্ছে। কোথাও কোথাও হচ্ছে বোধহয়, এবং হইলে পরে আমাদের নলেজে আসলে পরে সেটা আমরা আবার কোর্টের আদালতের ইসে আনবো। হচ্ছে, কারণ এত গণহারে হচ্ছে যেটা অকল্পনীয়, অকল্পনীয়। এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে। পরিসংখ্যান যদি তাই বলে 16 বছরে যদি হয়, আর এইখানে 3 মাসের সেইটা কি সেম? ওই পরিসংখ্যানে আনেন। রিজন আছে কি নাই এটা তো আমি বলি না, আমি বলছি যে সংখ্যাটা 16 বছরে যা হয়েছে 3 মাসে তুলনামূলকভাবে বেশি হয়েছে। ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। এই তো ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। আগে ছিল গণগ্রেপ্তার, এখন হলো গণমামলা। তো গণগ্রেপ্তার মামলা হলে পরে তো গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে, এবং এর ভিকটিম আমিও ছিলাম, এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেল পেয়েছি। এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস, পার্টিকুলারলি এডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আমাদের সবসময় ভালো ছিল ভুটানের সাথে, এবং আমাদের সময় অ্যাকচুয়ালি ভুটানের সাথে আমাদের ভুটানের যে সবজি এখানে আমদানি হতো ওটার উপর আমরা ডিউটি তুলে দিয়েছিলাম, যার কারণে ভুটানের সাথে আমাদের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। এবং সামনের দিকে আমরা আলোচনা করেছি, সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে FTA ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে। সেই সম্ভাবনা আছে ভালো। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে, ওনারা সেদিকে নজর দেবেন। আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে, কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের সক্ষমতা আছে প্রায় 30,000 মেগাওয়াটের মতো, উইচ ইজ ভেরি বিগ। এখন মাত্র 5,000 ওরা সোফার এক্সপ্লয়েট করেছে, আরও 25,000 মেগাওয়াটের সম্ভাবনা আছে। সেখান থেকে বাংলাদেশে ভুটানের ইলেকট্রিসিটি এক্সপোর্ট করার সুযোগ আছে। ভুটানের সাথে আমাদের সার্কের যে বিষয়টা সেটা গুরুত্ব পেয়েছে, যে আগামী দিনে ভুটান বাংলাদেশ কিন্তু এটাই স্বপ্নদ্রষ্টা ছিল একসময় সার্কের, এবং এটাকে আরও কার্যকরভাবে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং দক্ষিণ এশিয়ার যে ইন্টিগ্রেশনটা এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশন আমরা সার্কের মাধ্যমে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরাও অবশ্যই সম্মত, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন ছিল সার্ক এবং দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশন, যেটা পুরোপুরি আমরা বাস্তবায়ন করতে পারিনি বিগত দিনে। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। স্বাধীনতার আসল চেতনাটা কী ছিল? স্বাধীনতার আসল চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গড়ব এবং দেশটার মালিক সবাই হবে, রাইট? দুঃখজনকভাবে হলো সত্য যে এটা ঘটে নাই বলেই 24টা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। এবং আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন 24 কেবলমাত্র একটা সরকার বদল ছিল না। আপনি জাস্ট তাকান একটু পেছনে ফিরে, যে মানুষগুলো প্রাণ হারিয়েছে তাদের দিকে তাকান। এবং আমি তো মনে করি সারা বাংলাদেশ এই আন্দোলনের সময় মানে কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে, এবং সবাই একই সঙ্গে আশঙ্কায় ছিল কে কখন মারা যায়। ফলে এটা একটা বড় বিপ্লব। এবং এই বিপ্লবটা কেন হয়েছে? কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের মানুষ গত 16 বছর বিশ্বাস করেছে তারা স্বাধীন না। স্বাধীন দেশের কোনো, আপনি কি কখনো শুনেছেন একটা পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন ইন্ডিয়া থেকে এসে বলছে আমি মোদিজিকে বলেছি আমাদেরকে যেন আবার ক্ষমতা আনে? দিস ইজ সার্কাস, টোটাল সার্কাস। সো স্বাধীনতার চেতনা যেন 24-এ নবায়ন করার জন্য 24 ঘটেছে। এবং আমি বিশ্বাস করি ভিন্ন মত প্রকাশের যে স্বাধীনতা সেটাই 24-এরই একটা অঙ্গীকার, এবং সেটা ডেফিনেটলি বাস্তবায়ন করা হবে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে এই 3 মাস বসে থাকে না, আর আমরাও এই 10 দিন বসে থাকি না। আমরা সারাক্ষণ কাজ করছি যে কী করা যায়, আর কী করা যায়। এবং অফকোর্স আমরা কেউই আশা করি না, যেমন জামিল ভাই যে প্রসঙ্গে বললেন যে দেশটা একদিনে ঠিক হয়ে যাবে। যেই দেশ 16 বছরে ফোকলা বানিয়ে দেওয়া হচ্ছে এটা একদিনে ঠিক হয় না। আমি হাসিনা পালিয়ে যাওয়ার 2 দিন পরে বোধহয় বা 3 দিন পরে ফেসবুকে লিখেছিলাম, খুব সমালোচনা হচ্ছিল কেউ মানে যারা আওয়ামের পক্ষের লোক। আপনি দেখেন, এটা ভাবেন হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে পুলিশ ছিল না কতদিন,
কিন্তু সেই তুলনায় কি আপনি ক্রাইম দেখেছেন? এটা যদি এমনকি অনেক উন্নত রাষ্ট্র পুলিশ না থাকলে আপনি গিয়ে দেখেন আমেরিকা কী ঘটবে ঘটনাটায়, ইটস নট ইজি, রাইট? ফলে আমি মনে করি বাংলাদেশের মানুষ প্রত্যেকেই তখন দায়িত্বটা নিয়েছিল, দেশটাকে তাদের নিজের মনে করেছিল। আর এটা সত্য কথা, জাহাঙ্গীর যে উদাহরণ দিল, আমি ওই কথাটাই বলেছিলাম হাসিনা পালিয়ে যাওয়ার 3 দিন পরে, যে 72 থেকে 73 আপনি দেখেন ওই সময় দেশটা কীভাবে চলেছিল। আপনি কিভাবে আশা করছেন যে এরকম একটা বড় পরিবর্তনের পরে সব কিছু একদিনে ঠিক হবে না। তবে আমাদের মূল দেখার বিষয়টা হচ্ছে যে আমরা চেষ্টাটা করছি কিনা। এটা আমরা একটু অ্যামেন্ডমেন্ট করেছি। এই অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন আমরা অনুভব করেছি, কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই আইনে যখন বিচার করা হয় তখন এই আইনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে বিভিন্ন মহলে অনেক সমালোচনা করা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার যে প্রতিষ্ঠানগুলো আছে, দেশীয় মানবাধিকার প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা অনেক ত্রুটি বিচ্যুতি তুলে ধরেছিলেন। তো আমরা যেহেতু চেয়েছি একটা খুব ফেয়ার ট্রায়াল করতে, ডিউ প্রসেস মেনটেন করতে, এই জন্য আমরা সেই তাগিদ থেকে এটা অ্যামেন্ডমেন্ট করার উদ্যোগ নেই এবং উদ্যোগ গ্রহণ করার পর্যায়ে আমরা যতটা ব্যাপক সম্ভব মানুষের মতামত দিয়েছি। আপনারা অনেকেই ছিলেন যে আমরা একটা ব্রড কনসালটেশন করেছিলাম, সেখানে আমাদের আরও 2 উপদেষ্টা ছিলেন, হাসান আরিফ স্যার, আদিলুর রহমান খান। আমাদের দেশে যত আইন বিশেষজ্ঞ আছেন, মানবাধিকার কর্মী আছেন, সাংবাদিক আছেন, আমরা প্রায় 50 থেকে 60 জনকে ইনভাইট করেছিলাম। ওনারা এসছেন, ওনাদের মতামত আমরা গ্রহণ করেছি ড্রাফটের উপর। তারপর আমরা একটা দেশি বিদেশি বিভিন্ন আইনজীবী, প্রসিদ্ধ আইনজীবী এবং হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছে পাঠিয়েছি। ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস ফোরাম আছে সেখানেও পাঠিয়েছি। সকল মতামতের ভিত্তিতে আমরা একটা ড্রাফট করেছি। করার পর আজকে এটা উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হয়েছিল মতামতের জন্য এবং এটা গৃহীত হয়েছে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে উপদেষ্টা পরিষদে। উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা যে অ্যামেন্ডমেন্টটা করেছিলাম, আইনের অ্যামেন্ডমেন্ট, সেখানে অর্গানাইজেশনকে শাস্তি দেওয়ার বিধান ছিল এবং আমাদের প্রস্তাবিত অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে, যদি মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদ আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনুভব করেছি কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, 1978 পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সে রয়েছে। কাজে এখানে এই বিধানটা নাই দেখে আমাদের সেই সুযোগ, জনমতের প্রতি, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আর থাকলো না, সেটা না। আমাদের এখন ফোকাস হচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ। নিষিদ্ধ কিংবা ধরেন ফ্যাসিস্টের টুলস কখনোই ইতিবাচক ফলাফল এনেছে এটা ইতিহাস সাক্ষ্য দেয় না। যে রাজনৈতিক দল নিজের দেশের নাগরিককে হত্যা করে ক্ষমতায় থাকতে চায় সেটা রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলে। ক্ষমা চাওয়ার মাধ্যমে কি আওয়ামী লীগের ফেরাটা সম্ভব স্বতঃস্ফূর্ত রাজনীতিতে? জুনায়েদ স্যারকে আপনার কাছে শুরুতে যেতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমাদের এই মুহূর্তে রাজনৈতিক আলোচনায় আরও অনেকগুলো বিষয় থাকে। কোন বিষয়টা সামনে আসবে তার একটা বাছাই হয়। তো এই বাছাইয়ের মধ্যে বারবার আবার আওয়ামী লীগ ফিরে আসে। একটা প্রাসঙ্গিকতা তো আওয়ামী লীগের সবসময় সবার আগে আছে, যেহেতু আমরা একটা ন্যায় বিচারকে খুবই গুরুত্বের সাথে সামনে রেখেছি। জুলাই আগস্টের গণহত্যা এবং 15 বছর ধরে গুম, খুন, অত্যাচার এবং অবিশ্বাস্য লুটপাট, তো এইগুলোর তো বিচার হতে হবে। এবং আমরা বলেছি যে বাংলাদেশের যে নতুন যাত্রায় আমরা যাচ্ছি সেখানে ন্যায় বিচার হবে তার ভিত্তি। কাজে এই ন্যায় বিচার হওয়া দরকার এবং একই সাথে দল হিসেবে আওয়ামী লীগের এবং তার সহযোগী সংগঠনগুলোর দায় কতটুকু সেটাও বিচারিক প্রক্রিয়ায় দেওয়া উচিত। তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে। এটা তো জনগণ সিদ্ধান্ত নেবে কথাটা একটু ইয়ের জায়গা, যে এই পরিস্থিতির পরের পরিস্থিতিটা কি দাঁড়ায় সেটাও একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের বিষয়। এখন কেন এই কথাটা বলা হয়, দেখুন আমাদের দিক থেকে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম, আমাদের একটা রাজনৈতিক লক্ষ্যের জায়গা ছিল বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যেটা অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ এমন একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে সবাই নিজেকে তার অংশীদার ভাবতে পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এমনকি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারিও হয় একটা ডেমোক্রেটিক ব্যবস্থার মধ্যে। বিশেষত আমাদের মতো এই অঞ্চলগুলোতে আমরা যদি দেখি কিন্তু সেগুলো হয়। কিন্তু
পুরো রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছিটকে পড়েছে আমি, এরকম অনুভূতি যখন হয় তখন কিন্তু আর তখন ওই রাজনৈতিক ব্যবস্থার ইনক্লুসিভ থাকে না। আওয়ামী লীগ যে কাজটা করেছিল যে এই রাজনৈতিক ব্যবস্থার বাইরে বিরোধী সবকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তারা একাই পুরো জায়গাটা দখল করেছে এবং বাকি সবাই রাজনৈতিক ব্যবস্থার বাইরে নিজেরাই খেলেছেন, মানে স্টেডিয়ামের বাইরে বাকি সব দলকে পাঠিয়ে দিয়েছেন। তো এখন ওই রকম একটা পরিস্থিতি আমরা বিরোধিতা করেছি। বিএনপি ষড়যন্ত্র দেখছে কেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে বলে তাদের দলের নেতাকর্মীদের সতর্ক করার পর দল ও দলের বাইরে নিয়ে আলোচনা হচ্ছে। দলটির অনেকের ধারণা সংসদ নির্বাচনে বিলম্বিত করার জন্য কোনো এক পক্ষ সক্রিয় হয়ে কাজ করছে। দলের একাধিক নেতা বলেছেন, নির্বাচিত হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে নির্বাচিতকে বিলম্বিত করার চেষ্টায় আশঙ্কা আছে বলে তারা মনে করেন। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কারো বক্তব্যের তারা সেই ইঙ্গিত পাচ্ছেন। পাশাপাশি সাম্প্রতিক আওয়ামী লীগ নির্বাচনে আনা নিয়ে বিএনপির ভূমিকা সম্পর্কে প্রধান উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার মন্তব্য নিয়ে নানা ধরনের প্রক্রিয়া দিয়েছে দলটির ভিতরে। তবে দলটির মুখপাত্র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ বলেছেন, জরুরি সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একই সঙ্গে চলতে পারে বলে তারা মনে করেন। একই নির্বাচনে আওয়ামী লীগের নিয়ে আসার ক্ষেত্রে বিএনপির কোনো ভূমিকা নেই বলে তিনি দাবি করেন। তিনি বলেন, কিন্তু বিএনপি মনে করছে পতিত স্বৈরাচারের বিভিন্ন ফ্যাক্টরস বিভিন্নভাবে নির্বাচিত বিলম্বিত করার জন্য সরকারের বাধাগ্রস্ত করতে যাচ্ছে। এটি হচ্ছে ষড়যন্ত্র বলে মনে করছে। প্রসঙ্গত, সংবিধান ও নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সরকার গঠিত অনেকগুলো কমিশনার কাজ করছে। এর মধ্যে নির্বাচিত কমিশনের গঠনের উদ্যোগ নিয়েছে। যদি সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারের সামনে সংসদ নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ প্রশ্নে বলেছেন, বিএনপি এটা করেছে বলে সব রাজনৈতিক দল অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করেছে। যদিও মহাসচিব বুধবার ফেনীর এক অনুষ্ঠান বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক কোনো সুযোগ নাকি আমরা দিচ্ছি, এই কথাটি ঠিক না। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার এমনকি রাজনৈতিক সুযোগে দেওয়ার ঘোর বিরোধী। এর আগে সংবিধান সংশোধন ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদ থেকে সরিয়ে বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন বিএনপি। ফলে রাষ্ট্রপতি সরানোর কথা বলে সেখান থেকে পিছিয়ে আসতে হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। অন্যদিকে সংবিধান সংস্কারের একটি কমিশনের কাজ করলে বিএনপি মনে করে এটি বাস্তবায়ন করতে পারে নির্বাচিত সংস্কার, নির্বাচিত জাতীয় সংসদ। তারেক রহমান কি বলেছেন? তারেক রহমান বলেছেন, রাষ্ট্র মেরামতের 31 দফা ও জনশক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের এক পর্যায়ে বলেন, আমরা বলি প্রায়ই ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চিত গত বছর পত্রিকার খবর থেকে বুঝতে পেরেছেন কোথাও একটু ষড়যন্ত্র চলছে। কাজে আমাদের সচেতন করতে হবে, জনগণকে পাশে রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে। একই সঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক সভ্য দেশের ভোটের মাধ্যমে জবাবদিহিতা তৈরি হয়। এই ভোটের অধিকার আদায়ের জন্য অসংখ্য নেতাকর্মী খুব গুণ হয়েছেন। জনগণের সঙ্গে যে কোনো মূল্যের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। মূলত এই বক্তব্যের পর কোথাও একটা ষড়যন্ত্র চলছে বলে আলোচনা চলে আসে। তারেক রহমান ও তাদের দলের নেতা কিছুদিন ধরে সরকারকে সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি করছেন। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এর আগে সংস্কারের কথা বলেছেন। একই সঙ্গে বিএনপি ইঙ্গিত করেছেন, বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন যা দলটির নেতা কর্মীর দৃষ্টি আকর্ষণ করেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।